নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সৈয়দ মুজতবা আলীর লেখা বই কেনা প্রবন্ধের সহজ পাঠ নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে। এবং তোমরা জানো যথারীতি যে আমি যে কোনো বিষয়ের সহজ পরীক্ষা প্রস্তুতি বিষয়ক আলোচনা নিয়েই ভিডিওগুলো করে থাকি, তো আজকেও তার অন্যথা হবে না। আজকেও আমি তোমাদেরকে এই সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধ বই কেনা তার সহজ পরীক্ষার প্রস্তুতি কিভাবে করবে সে বিষয়ে আমি এই ভিডিওটি করছি। তার আগে কিছু কথা বলে নিচ্ছি লেখক সম্পর্কে। সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক এবং পণ্ডিত ও বহুভাষী একজন ব্যক্তি। সৈয়দ মুজতবা আলী ব্রিটিশ ভারতের আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পড়াশোনা এবং চাকরি সূত্রে বাংলাদেশ, ভারত, জার্মান, আফগানিস্তান এবং মিশরে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যকে একটা অন্যতম মাত্রা দিয়েছেন এই বিখ্যাত ব্যক্তি। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক, রম্য রচয়িতা এবং যে তার ভ্রমণ সাহিত্য বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তার রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং যে রমণীয়তা বা রম্যবোধে পরিপুষ্ট। শান্তিনিকেতনে পড়ার সময় বিশ্বভারতীর নামের হাতে লেখা একটি ম্যাগাজিনে তিনি নিয়মিত লিখতেন। এছাড়া তিনি যে ছদ্মনামগুলোতে বেশি পরিচিত হয়ে আছেন তা হলো সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি। আজকে আমরা তার বই কেনা প্রবন্ধটি পড়ব। বই কেনা মুজতবা আলীর একটি সুন্দর যে রম্য রচনা। সাধারণত মজলিসি রচনা বলতে যা বোঝায় এটা ঠিক সেই ধরনের রচনা। এটি নেওয়া হয়েছে লেখকের বিখ্যাত পঞ্চতন্ত্র নামক একটি প্রবন্ধ সংকলন থেকে। এই পঞ্চতন্ত্র প্রবন্ধটিতে মোট 35টি প্রবন্ধ রয়েছে। এর মধ্যে প্রথম প্রবন্ধটি হলো বই কেনা। বাংলা সাহিত্যে সহজ সরল মজলিসি ভঙ্গিতে লেখা এক অনবদ্য রম্য রচনা হলো এই বই কেনা। ঠিক আছে, তো বই কেনা এই প্রবন্ধটা পড়ার সময় মনে হবে যেন প্রাবন্ধিক কারোর সঙ্গে সামনাসামনি বসে গল্প করছেন। ঠিক আছে, এমনই হচ্ছে এই মজলিসি টাইপের রচনার বৈশিষ্ট্য। তারপর দেখো, প্রবন্ধের শুরুতে একটা শব্দ রয়েছে মাছি মারা কেরানি। এই কথাটি আসলে নিষ্কর্মা বা যার কোনো কাজকর্ম নেই এই ধরনের অর্থে ব্যবহার হয়। তবে মাছিকে ধরতে গেলে সেটা সঠিক সময় পালিয়ে যায়, প্রাবন্ধিক এটা বলেছেন প্রবন্ধের মধ্যে। মানে মাছি ধরা কাজটা যে কতটা কঠিন সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। মাছির সমস্ত মাথা জুড়ে গাদা গাদা চোখ রয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় বাংলায় বলা হয় পুঞ্জাক্ষী। ঠিক আছে, মানে চোখের সমষ্টি আর কি। ফরাসি লেখক ও চিন্তাবিদ আনাতোল ফ্রাঙ্কের নিজের মাছির মতো অসংখ্য চোখ থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। ঠিক আছে, অর্থাৎ কি আনাতোল ফ্রাঙ্ক এই কথাটা বলেছিলেন যে মাছির হচ্ছে কি অসংখ্য চোখ থাকে, তো তারও যদি হচ্ছে তেমন চোখ থাকতো তাহলে খুব ভালো হতো। এবার আনাতোল ফ্রাঙ্ককে তার বিষয়ে আমি কিছু এখানে তথ্য তোমাদের পড়ার সুবিধার্থে শেখার জন্য দিয়ে রাখলাম, জানার জন্য। আনাতোল ফ্রাঙ্ক ছিলেন একজন ফরাসি কবি, ঔপন্যাসিক, সাংবাদিক এবং সমালোচক। বিংশ শতাব্দীতেই প্রথম দিকেই তিনি হচ্ছে কি প্রথম দিকে এই প্রভাবশালী প্রতিভাবান সাহিত্যিকের সৃষ্টির মধ্যে রয়েছে উপন্যাস, ছোট গল্প, কবিতা ও প্রবন্ধ। ঠিক আছে, অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম দিকের তার হচ্ছে কি আবির্ভাব। উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধের সঙ্গে তার হচ্ছে কি একটা গভীর যোগ ছিল। আনাতোল ফ্রাঙ্ক 1844 সাল থেকে 1924 সাল পর্যন্ত তার জীবৎকাল। আন্তর্জাতিক পুরস্কার, নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন 1921 সালে। লে ক্রাইম সিলভেস্ট্রা বোনার্ড বইটি তাকে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছিল। পাশাপাশি
ফ্রাঙ্কের লেখার মধ্যে ফুটে উঠেছে মানবতা, ব্যঙ্গ ও প্রগতিশীল চিন্তাভাবনা। ঠিক আছে, আনাতোল ফ্রাঙ্ক সম্পর্কে একটু সংক্ষিপ্ত তার জীবন পরিচয় দিয়ে রাখলাম। হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, প্রাবন্ধিক এই কথা বলেছেন। এর অর্থটা কি? ফরাসি চিন্তাবিদ আনাতোল ফ্রাঙ্ক এর এই ধারণা ছিল, এমন হলে তিনি এই সুন্দরী পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারতেন। ঠিক আছে, কথাটা যে খাঁটি, এই লাইনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি লাইন। কথাটা যে খাঁটি, কোন কথাটা? এখানে কথাটা বলতে আনাতোল ফ্রাঙ্কের চিন্তা অনুসারে মাথার চতুর্দিকে চোখ থাকার কথা বলা হয়েছে, যে চোখগুলি এই সুন্দর পৃথিবীর সামগ্রিক সৌন্দর্যকে একসঙ্গে উপভোগ করতে সাহায্য করবে এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না। মানে বাস্তবিক মানুষের পক্ষে, একজন মানুষের এত চোখ থাকা তো আর সম্ভব নয়। তো সেটাই, মানে যখন সেটা সম্ভব নয় তখন কি হতে পারে? আসলে একজন মানুষের পক্ষে অসংখ্য চোখ থাকা সম্ভব নয়। মনের চোখ, ঠিক আছে, মনের চোখের সংখ্যা তো বাড়ানো যেতেই পারে, এটা প্রাবন্ধিক বলেছেন। মনের চোখ শব্দটার দ্বারা তিনি কি বুঝিয়েছেন সেটা হচ্ছে এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, মনের চোখ শব্দের অর্থ হলো নিজের অন্তর্দৃষ্টির বিকাশ ঘটানো। মানুষ নিজের জ্ঞানের বিকাশ ঘটানোর মধ্য দিয়ে নিজের মনের চোখের সংখ্যা বৃদ্ধি করতে পারে। যত বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে তত বেশি করে মনের চোখের সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ মানুষ সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে যত বেশি নিত্য নতুন বই পড়বে ততই নিজের জ্ঞানের বিকাশ ঘটাবে, নতুন নতুন জিনিস জানতে পারবে। মনের অন্ধকার দিকগুলি আলোকিত হবে প্রতিনিয়ত বই পড়ার মধ্য দিয়ে। বই পড়া এটা অত্যন্ত সুঅভ্যাস, এবং যে কি প্রাবন্ধিক প্রমথ চৌধুরীরও বই পড়া বলে একটি প্রবন্ধ রয়েছে। এরপর, পৃথিবীর আর সব সভ্যজাত চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত। এর মধ্য দিয়ে পৃথিবীর প্রগতিশীল যে সভ্যতাগুলো তাদের কথা প্রাবন্ধিক বুঝিয়েছেন। আসলে বিশ্বের প্রগতিশীল শিক্ষা, শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ জাতিরা প্রতিনিয়ত নিজেদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে চলেছে। নিজেদের আন্তরিক ঘৃণা, বিদ্বেষ, কুসংস্কারের সীমিত গণ্ডি থেকে বাইরে এসে তারা মুক্ত মানসিকতায় বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে চলেছে। অহংকার বা ধর্মীয় সংকীর্ণতা মানুষের মনের এবং জ্ঞানের বিকাশ ঘটাতে সবসময় বাধা সৃষ্টি করে। পৃথিবীর সভ্য জাতিরা সবসময় উদার উন্নত চেতনায় বিশ্বাস করে, তাদের পরিধি এভাবেই বেড়ে চলেছে। এরপর, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত করি। এই লাইনটাও খুব তাৎপর্যপূর্ণ একটি লাইন। প্রাবন্ধিক এখানে আমরা এই উত্তম পুরুষ ব্যবহারের মধ্য দিয়ে সমাজের ভয়ানক দিককে তুলে ধরেছেন। রূপকথার গল্প আরব্য রজনীর এক চোখওয়ালা দৈত্য যেমন নিজের ভাবনা বা দৃষ্টিভঙ্গি থেকে এক চুলও সরতে রাজি নয়, সে কি করে? আপন জ্ঞানের অহংকারে আপনি ডুবে থাকে, কারো ভাবনা বা মতামত সে মানতে চায় না। এখানে সমাজের সংকীর্ণ ভাবনার কঠোরতম আস্ফালন শিক্ষা, শিল্প, সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ জাতিরা প্রতিনিয়ত নিজেদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে চলেছে। নিজেদের আন্তরিক ঘৃণা, বিদ্বেষ, কুসংস্কারের সীমিত গণ্ডি থেকে বাইরে এসে তারা মুক্ত মানসিকতায় বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে চলেছে। অহংকার বা ধর্মীয় সংকীর্ণতা মানুষের মনের এবং জ্ঞানের বিকাশ ঘটাতে পারে না। পৃথিবীর সভ্য জাতিরা সবসময় উদার এবং উন্নত চেতনায় বিশ্বাস করে, তাদের জ্ঞানের পরিধি এভাবেই বেড়ে চলেছে। এরপর, তো এই বিষয়টাকেই হচ্ছে কি প্রাবন্ধিক এখানে বুঝিয়ে দিয়েছেন। প্রাবন্ধিকের নজরে পড়েছে ধর্মীয় গোঁড়ামিতে ডুবে থাকা জাতিরা কখনো আপন সংস্কৃতি বা চেতনার গণ্ডি থেকে বাইরে এসে কোনো বিষয় বা জ্ঞানের কথা শুনতে চায় না। এখানে ঘোত যে শব্দটা, এই ধনাত্মক যে অব্যয় তিনি ব্যবহার করেছেন, এর অর্থ আসলে কি, যে নিজেদের হচ্ছে কি অহংকারকে, এবং সেই অহংকার থেকে রাগ মনের মধ্যে জন্ম নেয়, এবং যে কারণে হচ্ছে কি অন্যের কথা বা সু অভ্যাসও আমাদের শুনতে ইচ্ছে করে না, মানে মানুষের ভালো কথা ভালো লাগে না। মনের চোখ বাড়াবার পন্থা, মনের চোখ বাড়াবার
পন্থা বলতে মনের চোখ কিভাবে বাড়ানো যাবে। যে ব্যক্তি যত বেশি পরিমাণে বই পড়বে তার মনের চোখ তত বেশি হবে, অর্থাৎ বই পড়ার মধ্য দিয়ে মনের চোখ বাড়বে। পাশাপাশি তার জন্য প্রয়োজন আছে কিসের? বই কেনার ইচ্ছা, এবং কি যে সেজন্য কি করতে হবে? বই কেনার ইচ্ছা থাকতে হবে। বার্ট্রান্ড রাসেল বলে আরেকজন বিখ্যাত ব্যক্তির কথা রয়েছে, নোবেলজয়ী ইনিও আরেকজন ব্যক্তি। বার্ট্রান্ড রাসেল মনে করতেন যে কি মনের চোখ ফোটানোর অপর যে কারণের কথা তিনি উল্লেখ করেছেন, মানে তার হিসাবে আরেকটা কারণে আমাদের মনের চোখকে বাড়াতে হবে, এটাও অত্যন্ত জরুরি। সাংসারিক মানুষেরা এই বিষয়টাকে খুব ভালো করে জানে যে কি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ একমাত্র নিত্য নতুন বই পড়ার মধ্য দিয়ে মনের ভুবন সৃষ্টি হয়, আর সেই সঙ্গে তার সমৃদ্ধি ঘটে। সাংসারিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মনের ভিতরে তৈরি করা একটা আপন জগতে ডুবে থাকা। এবার যে বার্ট্রান্ড রাসেল কে আসলে, তার আমি একটু পরিচয় দিয়ে দিচ্ছি। বার্ট্রান্ড রাসেল একজন বিখ্যাত যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবিদ, সমাজকর্মী এবং সমাজ সমালোচক হিসেবেও বিখ্যাত। বিশ্লেষণী দর্শনের প্রতিষ্ঠাতা এই রাসেল। যুক্তিবিদ এবং গণিতের ওপর তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যুক্তিবিদ্যা এবং গণিতের ওপর, যুক্তিবিদ্যা বলতে কি লজিক্যাল সায়েন্স। তারপর রাসেল ছিলেন প্রখ্যাত শান্তিবাদী এবং যুদ্ধবিরোধী এক চিন্তানায়ক। তিনি বিভিন্ন আন্তর্জাতিক শান্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি লেখার মাধ্যমে মানবতাবাদী আদর্শ ও চিন্তার স্বাধীনতাকে সমর্থন করে গেছেন। এই কারণে তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি 60টিরও বেশি বই এবং প্রায় 2000-এর কাছাকাছি প্রবন্ধ লিখেছেন, যা তার বিশাল কাজের প্রমাণ। তো এই ছিল যেহেতু আমাদের বই কেনা প্রবন্ধটি অত্যন্ত দীর্ঘ একটি প্রবন্ধ, এবং তোমাদের বোঝার সুবিধার্থে এবং তোমাদের যেহেতু কি যে পরীক্ষা প্রস্তুতি ক্ষেত্রে খুব সহজভাবে প্রবন্ধ নিয়ে তোমাদের ভীতি থাকে যে প্রবন্ধ কিভাবে পড়তে হবে, ঠিক আছে। প্রবন্ধের লাইন মনে থাকে না, প্রবন্ধের সবসময় বিষয় কি যে প্রবন্ধর লাইন থেকেই প্রশ্ন আসে। এই সমস্ত দিকের কথা ভেবেই আমি কিন্তু এরকম সহজভাবে লাইন টু লাইন ধরে ব্যাখ্যাগুলো কিভাবে কি আনসার হতে পারে, ঠিক আছে, এরকম কি যে এইভাবেই বিষয়টাকে প্রকাশ করে দিলাম। আশা করব তোমাদের ভিডিওটি খুব উপকারে লাগবে। ততক্ষণ তোমরা ভিডিওটি পুরো দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।